এইটুকু ঘরের মধ্যে তোরা 4 জন থাকিস? গরমকালে কষ্ট হয় না? তুই তো আমাদের বাড়িতে গিয়েছিলি সুপর্ণা, আমাদের বাড়ির রান্নাঘরটাও তোর শ্বশুর বাড়ির থেকে অনেক বড়। আর এই রুমটা কি স্টিন কি? চারিদিক থেকে শুধু তেল মশলার গন্ধ বেরোচ্ছে। অন্তত একটা রুম ফ্রেশনার তো ব্যবহার করতেই পারিস। আমার দম বন্ধ হয়ে আসছে, আর কিছুক্ষণ এই ঘরে থাকলে আমি বমি করে ফেলবো। তোরা আমার বিয়ের পর এই প্রথম আমার শ্বশুর বাড়িতে এসেছিস, আর আজকেই তোরা আমার সাথে এমন ব্যবহার করছিস? আমি তো ভাবতাম তোরা আমার খুব ভালো বন্ধু। ভালো বন্ধু বলেই তো তোকে তোর জায়গাটা দেখিয়ে দিচ্ছি। খারাপ বন্ধু হলে নিন্দা করতাম না, বরং মিথ্যা বলে তোকে খুশি করানোর চেষ্টা করতাম। আমার জায়গাটা আমি যথেষ্ট ভালোভাবেই জানি। আমাকে এভাবে অপমান করে আমার জায়গাটা দেখাতে হবে না। এত কষ্ট করেও নিজের অবস্থাটা শুধরাতে পারলি না। বিয়ের আগে তো গরিব ছিলিস, বিয়ের পরে তো একেবারে ভিখারি হয়ে গেছিস। স্কুল কলেজে ভালো ভালো নম্বর পেয়ে কি এমন তীরটা মারলি শুনি? পয়সা ছাড়া কিছুই হয় না, বুঝলি? টাকা দিয়ে তবেই টাকা আসে। তুই ইনভেস্ট করবি না, অথচ ইনকামের আশা করবি, তা তো হয় না। খুব তো ফ্যাশন ডিজাইনিং কোর্স করতে এসেছিলিস, আর আজকে দেখ তোর কাছে নিজের জন্য নতুন জামা কেনারও টাকা নেই। আর আমাদেরকে দেখ, আমাদের ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম এখনো হয়নি, কিন্তু তার আগেই আমরা একটা বড় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ পেয়ে গেছি। স্নেহা আর মিলির কথা শুনে সুপর্ণা খুবই কষ্ট পায়। এত মাস পরে তার বান্ধবীরা তার সাথে দেখা করতে এসে এমন ব্যবহার করবে সে স্বপ্নেও ভাবেনি। সুপর্ণা, স্নেহা এবং মিলি ছোটবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করত। স্নেহা আর মিলির বাবা অনেক ধনী হলেও সুপর্ণার বাবা একজন গরিব অটো চালক ছিল। অটো চালিয়ে তার যা রোজগার হতো তাই দিয়েই সে তার মেয়ের পড়াশোনার খরচ চালাতো। তারা নিজেরা কষ্ট করে থাকলেও সুপর্ণাকে দামি স্কুলে ভর্তি করার ব্যাপারে সে কখনো কার্পণ্য করেনি। এইভাবেই দিন কাটছিল তাদের। একদিন, তোরা 12 পরে কি করবি ঠিক করেছিস? আমি তো ভেবেছি আমি একটা ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করব। লোকজনেদের নতুন নতুন আর স্টাইলিশ জামা কাপড় পরার চাহিদা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে এই কোর্সটা বেশ ভালোই কাজে আসবে। তুই যেখানে যাবি আমি সেখানেই যাব। তুই যদি সত্যি সত্যি ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করিস, আমিও তাই করব। আমি আজকেই বাড়িতে গিয়ে বাবাকে বলবো। আর তুই কি করবি সুপর্ণা? ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করতে তো অনেক খরচা। আমি শুধু শুধু বাবাকে এসব বলে আমার বাবার প্রেসার বাড়াতে চাই না রে। আমি সাধারণ একটা অনার্স করে নেব। তুই পড়াশোনায় কত ভালো, সবসময় তো আমাদের থেকে ভালো নম্বর পাস। তাহলে যে কোনো সাধারণ কোর্স করবি কেন? এমন কিছু একটা কর তোর ভবিষ্যতে যেটা কাজে লাগবে। কি বলছিস তুই স্নেহা? কোনো পড়াশোনাই ভবিষ্যতে ওর কাজে আসবে না। দুদিন পরে তো সেই হেসেলি ঠেলতে হবে। গরিব মেয়েরা জন্মানোর পরেই ওদের ফিউচার প্ল্যানিং করা হয়ে থাকে। এই বলে স্নেহা আর মিলি খুবই হাসতে থাকে। সুপর্ণা চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে। স্নেহা আর মিলি তার খুব ভালো বন্ধু হলেও তারা যখন তখন সুপর্ণাকে ছোট করার আগে একবারও ভাবতো না। স্নেহা আর মিলির কাছে অপমানিত হয়ে সুপর্ণা তার বাবার কাছে অনুরোধ করে যেন তার বাবাও তাকে ফ্যাশন ডিজাইনিং কোর্সে ভর্তি করিয়ে দেয়। এতদিন তো এত কষ্ট করে মেয়েকে পড়ালে, এখন আবার একটা কোর্সের জন্য 4-5 লক্ষ টাকা কোথা থেকে জোগাড় করবে? সংসারের অবস্থা তো তোমার কাছে অজানা কিছু নয়। দরকার হলে আমার টোটোটাও বিক্রি করে দেব, কিন্তু আমার মেয়ে যা চেয়েছে আমি ওকে সেটাই পড়াবো। সুপর্ণা আড়াল থেকে সমস্ত কথা শুনতে পায়। তার মনে হয় সে এভাবে অবান্তর জেদ করে খুব ভুল করে ফেলেছে। আমি কত স্বার্থপর, আমার জন্য বাবা মা কত কষ্ট করে, তবুও আমি এভাবে জেদ করলাম। কিন্তু এত ভালো নম্বর পেয়ে এত ভালোভাবে পাশ করে আমি বাকিদের থেকে পিছিয়ে থাকবো, সেটাও তো মেনে নেওয়া যায় না। আমিও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বো। যখন অনেক টাকা ইনকাম করব, তখন বাবা মাকে রাজা রানীর মতো করে রাখবো। কিছুদিনের মধ্যেই রমেন বাবু তার অটোটা বিক্রি করে দেয় এবং সেই টাকায় সুপর্ণাকে শহরের একটা দামি ফ্যাশন ডিজাইনিং ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়। এভাবে বেশ ভালোই দিন কাটছিল। হঠাৎ একদিন নানান রকম চিন্তা মাথায় নিয়ে রাস্তা দিয়ে চলার সময় রমেন বাবুর একটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। সে তৎক্ষণাৎ সেখানেই প্রাণ হারায়। এমন ভাবে রমেন বাবুকে হারিয়ে মহিমা দেবীও শারীরিকভাবে এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ভবিষ্যৎ ভালো করার আশায় সমস্ত দুঃখ চেপে সুপর্ণা তার পড়াশোনা চালিয়ে যেতে থাকে। বেশ কিছুদিনের মধ্যে মহিমা দেবীও মারা যায়। একদিন সুপর্ণার কাকা সৌমেন বাবু তাদের বাড়িতে আসে। এখন তোর একমাত্র অভিভাবক বলতে আমিই আছি, আর সেই জন্য তুই ভাবিস না যে তোর নামি দামি কলেজে পড়াশোনার দায়িত্ব আমিই নেব। আমার ছেলে মেয়েকেই আমি এত দামি কলেজে পড়াইনি, আর তোর পেছনে এত টাকা খরচা করতে কেন যাব? কিন্তু কাকু, এটা তো আমার ফাইনাল ইয়ার। এই ইয়ারে পাশ করে গেলেই যে কোনো ভালো জায়গায় চাকরি পেতে পারবো। তখন আর তোমাদের কাউকে আমার জন্য খরচার কথা ভাবতে হবে না।
ফাইনাল ইয়ার শেষ হতে তো এখনো 6-7 মাস বাকি। সেই কদিন আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? তার উপর কলেজের মাহিনা দেবো, ইলেকট্রিক বিলও দিতে হবে, আবার খাওয়া পড়ার খরচাও দিতে হবে, তার উপর আবার হাত খরচাও দিতে হবে। তোর কি আমাকে দেখে পাগল মনে হয়? তুমি শুধু আমার কলেজের ফিসটা দিয়ে দাও, বাকি আমি টিউশনি পড়িয়ে সব ম্যানেজ করে নেব। ওই জামা কাপড় সেলাই করার কাটা ছাড়া তো কিছুই শিখিসনি। এসব নিয়ে তো বাচ্চা পড়ানো যায় না। তার চেয়ে বরং আমি যেটা বলছি সেটা শোন। তোর জন্য আমার এক চেনাশোনা বাচ্চার সম্বন্ধে এনেছি, ওরা যথেষ্ট ভালো, তোর অনেক খেয়াল রাখবে। সুপর্ণা অনেকবার বলা সত্ত্বেও সৌমেন বাবু সুপর্ণার কোনো কথাই শোনে না। সে জোর করে সুপর্ণার বিয়ে তার চেনাশোনা আর এক অটো চালকের সঙ্গে দিয়ে দেয়। বিয়ের প্রথম দিনেই সুপর্ণার স্বামী তার গায়ে হাত তোলে, সুপর্ণা শুধুমাত্র বিয়ের পরেও পড়াশোনা করতে চেয়েছিল বলে। তোমার কি মনে হয় আমি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা কামিয়ে আনি? খাটনি করতে হয় না? আর তাছাড়াও বিয়ের প্রথম দিনে সব আবদার কে করে? কোথায় জিজ্ঞাসা করবে আজকে কি রান্না করব? তা না করে মহারানী জিজ্ঞাসা করছেন আমি আবার কবে থেকে কলেজে যেতে পারবো। যত সব। তাই জন্য আপনি আমার গায়ে হাত তুলবেন? আপনি জানেন এটা কত বড় ক্রাইম? আমি এই কথাটা পুলিশে জানালে আপনার কত বড় ক্ষতি হতে পারে আপনার ধারণা আছে? একদিকে আপনি আজ্ঞে করছো, আবার অন্যদিকে স্বামীকে পুলিশে দিয়ে দেওয়ার ধমক দিচ্ছ। বিয়েতে তো 1 টাকাও যৌতুক আনতে পারোনি, শুধুমাত্র দেখতে ভালো বলে আমার এই সোনার টুকরো ছেলের জন্য তোমার মতো একটা মেয়েকে নিয়ে এসেছি। আপনার এমন মাতাল ছেলেকে আমার মতো শিক্ষিত কোনো মেয়ে বিয়ে করতো না। আজ আমার ভাগ্যের দোষে এমন পরিস্থিতি হয়েছে, সেটা আপনারাও ভালো করেই জানেন। মুখ সামলে কথা বলে দিলাম, একদম বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবে না। যা বলবো যতটুকু বলবো ততটুকুই করবে। বাড়ির বউদের এত লেখাপড়া করা মানাই না। রান্না করবে, ঘর গোছাবে আর বাচ্চা মানুষ করবে, এর বাইরে আর কোনো শখ শান্তি না থাকে বলে দিলাম। এই বলে বিক্রম ঘুমিয়ে পড়ে। বকুল দেবীও নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে বেশ অনেকগুলো দিন কেটে যায়। সুপর্ণাও নিজের পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। অন্যদিকে সুপর্ণার অনেকদিন কলেজে না যাওয়া নিয়ে সবাই নানান রকমের সন্দেহ করে, কিন্তু আসল ব্যাপার সুপর্ণার বন্ধু বান্ধব কেউই কিছু জানতে পারে না। আমি তো জানতাম এরকমই কিছু একটা হবে। সুপর্ণা তো শুধু হিংসা করে আমাদের সাথে একই কলেজে ভর্তি হয়েছিল, ওর আসলে হায়ার স্টাডি করার সেরকম কোনো ইচ্ছাই ছিল না। একদিকে ফ্যাশন ডিজাইনিং কোর্স করছে আর অন্যদিকে দিনের পর দিন একই ছেঁড়া ফাটা জামা সেলাই করে করে কলেজে আসছে। এসব গরিবদের কথা বাদ দে তো, এদের লাইফে কোনো অ্যাম্বিশন বলে কিছু নেই। বড় লোকেদের দেখা দেখি করে তাদের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করতে পারলেই বাঁচে। সুপর্ণাকে একটু অন্যরকম ভেবেছিলাম। ছোট থেকে আমরা একসাথে একই স্কুলে পড়েছি, ও পড়াশোনায় এত ভালো, ভেবেছিলাম ভবিষ্যতে অন্তত আরো ভালো কিছু করবে। স্নেহা আর মিলি সুপর্ণাকে নিয়ে নানান রকমের আলোচনা করতে থাকে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কেটে যায়। স্নেহা আর মিলি তাদের কলেজেরই অন্য এক বান্ধবীর কাছ থেকে জানতে পারে যে কয়েক মাস আগে সুপর্ণার বিয়ে হয়ে গেছে। তাই তারা সুপর্ণার সঙ্গে দেখা করতে সেখানে যায়। সেখানে গিয়ে তারা নানান রকম ভাবে সুপর্ণাকে অপমান করতে থাকে। তোরা নামেই আমার বান্ধবী, কোনোদিনও আমি কেমন আছি জানতে চেয়েছিস? দিনের পর দিন যখন কলেজে যাইনি তখন একবারও আমার বাড়িতে এসে খোঁজ নিয়েছিস? এই আজকে যেমন এলি, আগেও তো আসতে পারতিস। আমার বাবার বাড়ি তো তোরা চিনিস। তোর বিয়ে হয়ে গেছে শুনে আমরা সবার আগে তোর বাবার বাড়িতেই গিয়েছিলাম। সেখানে তালা লাগানো ছিল। আশেপাশের লোকেদের কাছ থেকে তোর শ্বশুর বাড়ির ঠিকানা নিয়েই তো এখানে এলাম। ভাগ্যিস এখানে এলাম, তাই আমাদের ক্লাসের টপার টপ থেকে কিরকম ফ্লপ হয়ে গেছে সেটা জানতে পারলাম। তোর বাবা যে তোর জন্য এত খরচা করতো, তারপরেও এরকম একটা বাড়িতে তোর বিয়ে দিল, ফাইনাল ইয়ারটাও কমপ্লিট করতে দিল না। ভাগ্যিস আমার বাবা তোর বাবার মতো নয়। অনেকক্ষণ থেকে মিলির অনেক রকমের অপমান শুনেও সুপর্ণা কিছু বলেনি। এবার মিলি তার বাবাকে অপমান করায় সুপর্ণা আর নিজের রাগ চেপে রাখতে না পেরে মিলিকে ঠাস করে একটা চড় মারে। তোর কি মনে হয় আমার বাবা ইচ্ছে করে এরকম পরিবারে আমার বিয়ে দিয়েছে? এমন একটা পরিবারে যেখানে প্রত্যেকদিন সময় মতো কাজ না করলে অপমানিত হতে হয়, নিজের ইচ্ছে পূরণের কথা বললে অপমানিত হতে হয়, এমনকি সবকটা রুটি গোল না হলে একটু টেরা বেঁকা হলেও মার খেতে হয়। তাহলে তুই এই সমস্ত কিছু সহ্য করে কেন এখানে পড়ে আছিস? তুই আমাদের আগে কিছু জানাসনি কেন? আমার কাছে তো কোনোদিনও ফোন ছিল না, তাই তোদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি। তোদের কাছে ফোন থাকা সত্ত্বেও তোরা আমাকে একটাও ফোন করিসনি। গাড়ি নিয়ে সবসময় ঘুরলেও আমার বাড়িতে আসিসনি। এরপরেও আমি তোদের জানাবো, তোরা ভাবলি কি করে? ঠিক আছে, এতদিন জানাসনি তা নিয়ে আমরা আর কিছু বলছি না, তবে আজকে বল তোর কি করে এরকম অবস্থা হলো?
মিলির প্রশ্ন শুনে সুপর্ণা তার চোখে জল ধরে রাখতে পারে না। সে কাঁদতে কাঁদতে তার বান্ধবীদের সমস্ত কথা বলে, কিভাবে তার বাবা মা কয়েকদিনের মধ্যেই প্রাণ হারায় আর কিভাবে তার কাকা তাকে জোর করে এমন একজনের সঙ্গে বিয়ে দেয়। সুপর্ণার কথা শুনে স্নেহা আর মিলিও কাঁদতে থাকে। তারা সুপর্ণার গরিব এবং অভদ্র শ্বশুরবাড়ির লোকজনেদের নিয়েও নানান রকম কথাবার্তা বলতে থাকে। এই সমস্ত কথা শুনে বিক্রম এবং তার মা বকুল দেবী দুজনেই সেখানে চলে আসে। তোমাদের বাবার পয়সা আছে বলে তুমি যা খুশি তাই বলবে? ও আমার বউ, আমি ওকে ভালোবাসবো না অপমান করবো সেটা আমার ব্যাপার। আর আমার মা ওর থেকে বয়সে অনেক বড় হয়। মা যদি ওর গায়ে হাত তোলে সেটা তো অপরাধের কিছু নয়। মায়েরা তো ছেলে মেয়েদের মারতেই পারে। ছি, এত সকালবেলা আপনি মদ খেয়ে এসেছেন? আপনার সাথে দাঁড়িয়ে কথা বলতেই আমার ঘৃণা হচ্ছে। আমরা আজকেই আমাদের বান্ধবীকে এখান থেকে নিয়ে যাব। একদম আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবেন না। নিয়ে যাবি মানে? কোথায় নিয়ে যাবি? এখন তো এটাই আমার সংসার, এই আমার বাড়ি, আর এই বাড়িতেই আমার ভবিষ্যৎ। এখান থেকে তো আমার আর কোথাও যাওয়া হবে না। কে বলেছে তোর এটাই ভবিষ্যৎ? পড়াশোনা শিখেছিস এই অভদ্র অপরাধীগুলোর সঙ্গে দিন কাটাবি বলে? তুই আমাদের সাথে যাবি। তুই তো জানিস আমার বাবা শহরের কত বড় উকিল। আমি এই লোকটার সাথে তোর ডিভোর্সের ব্যবস্থা করব। আমার বাড়িতে আমার সাথে থাকবি, ওখানেই আমার সাথে থেকে পড়াশোনা করবি, আর ফাইনাল ইয়ারের পরীক্ষাটাও দিবি। তোর মতো ব্রাইট স্টুডেন্টের চাকরি পেতে বেশি সময় লাগবে না। তারপর তোকে এই কষ্টে ভরা জীবনের দিকে ফিরেও তাকাতে হবে না। আমি শুরু থেকে তুই গরিব বলে তোকে অনেক অপমান করেছি, কিন্তু বিশ্বাস কর আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাই আমি সবার কাছে তোর সামনে ক্ষমা চাইছি। আর আমাদের উপর রাগ করে নিজের ভবিষ্যৎটা এভাবে নষ্ট করিস না। চল আমাদের সাথে। বিক্রম এবং তার মা সুপর্ণা ও তার বন্ধুদের অনেক আটকানোর চেষ্টা করলেও তারা কেউ কোনো কথা শোনে না। স্নেহা আর সুপর্ণা একসাথে থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে মিলির বাবা সুপর্ণা আর বিক্রমের ডিভোর্স করিয়ে দিতে সাকসেসফুল হয়। ফাইনাল ইয়ারের পরীক্ষায় সুপর্ণা অত্যন্ত ভালো নম্বর পেয়ে পাশ করে। কিছুদিনের মধ্যেই একটি বড় কোম্পানিতে তার চাকরিও হয়ে যায়।